আজকের লেকচারে আমরা শুরু করব স্নুপি বাস প্রোটোকল। গত লেকচারে কিন্তু আমরা এমইএসআই প্রোটোকলটা পুরো ইনডেপথ স্টাডি করেছি উইথ দ্য ট্রানজিশন ডায়াগ্রাম কি করে তোমরা বানাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগের লেকচারটা ছিল তোমাদের ফ্রম দ্য ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ। তো সেম এই লেকচারও কিন্তু আমরা কিন্তু স্নুপি বাস প্রোটোকল পড়বো, যেটা আমরা পরবর্তীকালে এমইএসআই এর সাথেই জুড়ে কিন্তু কাজ করি। আমাদের কেন এটা কোথায় কাজে লাগে প্রথমত এটা বলে দিই। এগুলো কিন্তু সবই কিন্তু ক্যাশ কোহেন্সি প্রবলেমটাকে রিজলভ করার জন্য হার্ডওয়্যার বেস এগুলো কিন্তু সলিউশন বলতে পারো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা আগের লেকচার দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওটা দেখে তারপরে দেখো, তাহলে কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হবে। গল্পগুলো অলরেডি কিন্তু ওখান থেকে আমরা স্টেটগুলো বুঝে গেছি। চারটে স্টেটের কথা বলেছিলাম এমইএসআই প্রোটোকলে। এখানে একটু জাস্ট একটু হিন্ট দিয়ে দিই যে যারা দেখছো, আমি বলবো প্রথমত রিকোয়েস্ট করবো আগের ভিডিও দেখে এটা দেখো, নাহলে বুঝতে পারবে না। এই চারটে স্টেট মেসি মানে হচ্ছে মডিফাইড, এক্সক্লুসিভ, শেয়ার এবং তোমার ইনভ্যালিড। আমি ধরেই নিচ্ছি তোমরা এই স্টেটগুলোর মানে জানো। এখান থেকে প্রথমেই ক্লিয়ার করে দিই, যখন তোমরা ভিডিও দেখা শুরু করছো এখান থেকে আমি ধরেই নিলাম তোমরা কিন্তু এই চারটে স্টেটের মানে জানো। আমি কিন্তু এই চারটে স্টেট নিয়ে ডিসকাস করবো না, জাস্ট আমি স্নুপি বাস প্রোটোকল কিভাবে কাজ করে এবং তার যে ভেরিয়েন্ট গুলো রয়েছে, যেটা রাইট, ইনভ্যালিড এবং রাইট থ্রু, এই আইডিয়াস গুলো কিন্তু আমরা এই লেকচারে ডিসকাস করব। ধরেই নেবো তোমরা এই চারটে স্টেটের ব্যাপারে, যে বেসিক যে স্টেট হয় ক্যাচের, যে কোনো ক্যাশ মেমোরির মধ্যে যে কোনো যখন ব্লক আসে তার এই স্টেটগুলো কিন্তু থাকে, তার সঙ্গে বিট দিয়ে আইডেন্টিফাই করতে হয়। তো আমি ধরেই নেবো তোমরা কিন্তু জানো, এই জন্য বললাম না জানলে আগের ভিডিও দেখে নাও, একদম আই বাটনে প্রোভাইড করা আছে, দেখে তোমরা এটা শুরু করো। ধরে নিলাম তোমরা জানো। এবার আমি শুরু করছি হচ্ছে স্নুপি বাস প্রোটোকল কি বলছে। দ্য স্নুপি বাস প্রোটোকল ইজ দ্য হার্ডওয়্যার বেসড ক্যাচ কোহেন্স মেকানিজম ইউজ ইন সিস্টেম with shared memory and multiple cache like multiple core CPU। তাহলে অবভিয়াসলি এটা বেসিক আইডিয়া যেটা বললাম, যা ছিল এমইএসআই সেম হচ্ছে স্নুপি বাস প্রোটোকল। যেখানে গল্পটা হচ্ছে এটা হার্ডওয়্যার বেস প্রোটোকল, যেখানে আমরা মাল্টিপল, যদি আমাদের সিপিইউ কোর থাকে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়াল ক্যাশ লাগানো রয়েছে বা শেয়ার ক্যাশও হতে পারে, তাহলে আলটিমেটলি এটা এই সব জায়গায় কিন্তু খুব ভালো কাজ করে। এবার এই স্নুপি কথাটার মানে কিন্তু, আর স্নুপি বাস কথাটার মানে কিন্তু একটু ভালো করে জানতে হবে। ওটা কিন্তু আমরা লাস্ট লেকচারেও বুঝিয়েছিলাম, বাট এই লেকচারে আমি ফের বলবো, ইন ডেপথ বলবো, কারণ কি এখনই আমাদের স্নুপি কথাটা কিন্তু কাজে লাগে। স্নুপি মানে যদি একটা কথা বলি আলটিমেটলি, যে আমরা দেখছি আদার্স কি কি করা হয় না আমাদের, যে সেমনি বড় একটা আইডিয়া দিচ্ছি। ধরে না তোমরা যারা নর্মাল লোকালাইজড কলোনি পাড়ায় থাকো, তোমরা দেখতে পেয়েছো সবার দরজা খোলা থাকে, সবাই যা দেখে যা অন্য বাড়িতে কি হচ্ছে, অন্য বাড়িতে কি কথা হচ্ছে, এরকম কিন্তু সিনারি অনেক সময় তোমরা দেখেছো। যারা মোটামুটি ফ্ল্যাট সিস্টেম বাড়িতে থাকছে তখন কিন্তু অত অসুবিধা নেই, বাট যারা মোটামুটি একটা কলোনি টাইপের জায়গায় রয়েছে তাদের কিন্তু এই জিনিসটা কিন্তু খুব কমন, তোমরা হয়তো দেখে এসছো হয়তো। তো সেটাকে ওয়ান কাইন্ড অফ স্নুপি বলা হয়। তো এটা আমাদের এই জায়গায় কি করে অ্যাপ্লাই করা হয় বলছে এখানে, ইচ ক্যাচ কন্ট্রোলার স্নুপ বা লিসেন টু আ শেয়ার্ড কমিউনিকেশন বাস টু মনিটর মেমোরি ট্রানজাকশন মেড বাই দ্য আদার প্রসেসর। তাহলে গল্পটা এইভাবে ভাবো, যে আমাদের এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোর ধরে নাও তাদের ক্যাশের মধ্যে রয়েছে বা সেই কোরের মধ্যে হতে পারে। আমি জাস্ট আঁকাটা এভাবে এঁকেছি। ধরে এই ক্যাশ 1 কোর 1, দেখো ধরে না সিপিইউ, ধরে না তোমরা কোনো একটা সিপিইউর এক্সাম্পল নাও, ধরে নাও আমি ধরো ইন্টেলের i5 এর এক্সাম্পল নিয়ে নাও। তাহলে ইন্টেল i5 ধরে নাও সিপিইউর মধ্যে 4টে কোর রয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল তাদের ক্যাশ রয়েছে। বোঝানোর জন্য বলছি, হাইপোথেটিক্যাল এক্সাম্পল, সিরিয়াস নিয়ে নেবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি যে একটা ধরে নাও সিপিইউ রয়েছে, ধরে নাও ইন্টেল, আমি এক্সাম্পল ইন্টেল i5, তাদের মধ্যে 4টে কোর রয়েছে। দেখতে পাচ্ছ কোর 1, এটা কোর 2, এটা কোর 3, ধরে নাও এটা কোর 4। আর তাদের মধ্যে এই যে এই চোখগুলো দেখতে পাচ্ছ, এটাই হতে ধরে নাও সেই স্নুপি কন্ট্রোলার যে দেখছে, তাদের ইন্ডিভিজুয়াল ক্যাশ রয়েছে। এই যে এবার আমি একটু হাইলাইট করি অন্য কালার দিয়ে, এই যে দেখতে পাচ্ছ না, এটাকে বলে মেমোরি বাস। তাহলে যতটাও দেখতে পাই আমি জানি না, এই যে দেখো আমি হাইলাইট করছি অন্যটা কালারের পেন দিয়ে এখন করতে পারছি, এটাকে ধরে নাও সেই বাসটা। ঠিক আছে, এই বাসটাকে আমি একটু কালার কোডিং করে দিলাম তোমাদের বোঝানোর জন্য। প্রত্যেকটা ক্যাশই কিন্তু এই বাসের সাথে কানেক্টেড, ঠিক আছে, এবং এই বাসটা কিন্তু আমাদের মেইন মেমোরির সাথেও কিন্তু কানেক্টেড। এটা তো ইন্টারনাল ডেটা বাস ছিল, আর এটা ধরে না এক্সটার্নাল ডেটা বাস। আলটিমেটলি দিস আর অল বাস, ধরে না। তাহলে এই বাসের মধ্যে, এই বাসটা যে কানেক্ট করা আছে, এই বাসের মধ্যেই কিন্তু আলটিমেটলি সব কথোপকথন হচ্ছে। তো আমাদের আলটিমেটলি কি করা দরকার, এই যে ওই যে কন্ট্রোলার আমি বললাম, এই যে স্নুপি কন্ট্রোলার যে রয়েছে, সে দেখে, ধরে নাও কোর 1 এর যে স্নুপি কন্ট্রোলার, সে সবসময় দেখছে যে অন্য কোরগুলো, যে কোর 2 ধরে নাও, কোর 3 ধরে নাও, কোর 4 ধরে নাও, এরা কি বাসের মধ্যে রিকোয়েস্ট ফেলছে। এটাই কিন্তু আলটিমেটলি একটা কন্ট্রোলারের কাজ। এটা শুধু ক্যাশের মধ্যেও হতে পারে, হ্যাঁ, এটা তোমার প্রসেসরের মধ্যে বা কোরের মধ্যেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যে কোথায় রয়েছে সেটা ইম্পর্টেন্ট কথা না, বাট স্নুপি কথাটার মানে কিন্তু আমরা দেখছি, যেহেতু আমাদের একটাই বাসের মধ্যে, দিস ইজ দ্য বাস, এই একটাই বাসের মধ্যে সবগুলো ক্যাশ কানেক্টেড রয়েছে, এই জন্য তাদের ইন্ডিভিজুয়াল যে কন্ট্রোলার তারা দেখে যে আদার্স কোরগুলো
অন্য করে দেখো লেখা আছে মেড বাই আদার প্রসেসর বলতে পারো, প্রসেসর বলতে পারো, বা এটাকে কোরও বলতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা ধরেই নিচ্ছি এটা যদি মাল্টিপল প্রসেসর হতো তখনও এই সেমই আইডিয়া কিন্তু আমরা অ্যাপ্লাই করতাম। তো সেটাই দেখছে যে এই যে চোখ দিয়ে দেখে যে আদার্স যারা রয়েছে, আদার কোর যেগুলো রয়েছে তারা কি এই বাসের মধ্যে কথোপকথন করছে, সেটাই কিন্তু এই কন্ট্রোলারের কাজ, দায়িত্ব হচ্ছে দেখা, দেখে সেটা সেইভাবে শিখে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, আর কিছুই না। তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি স্নুপি কনসেপ্টটার মানে কি, স্নুপি বাস কনসেপ্টটার মানে কি, মানে চোখ ফেলে দেখছে অন্যরা কি করছে, এইটুকু মাথায় রাখলে মোর দ্যান এনাফ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, ইফ অ্যানাদার প্রসেসর read or write to the memory location that a cache also hold, it react accordingly to maintain the coherence। ধরে নাও কথার কথা, এই লাইনটার মানে বোঝানোর জন্য ধরে নাও আমি একটা আইডিয়া দিচ্ছি, ধরে নাও কোর 3 কথা বলছি, কোর 3 কোনোভাবে কোনো একটি ধরে নাও মেন মেমোরি থেকে ধরে নাও কোনো একটি ডেটা, আমি যেটা পরবর্তীতে ডেটাটা লিখবোই, ধরে নাও আমি যে লিখলাম x=7 আমি লিখলাম, এই ধরে নাও এই ডেটাটা কোনোভাবে কোর 3 কোনোভাবে রিড করতে চাইছে বা রাইট করতে চাইছে, তো সে প্রথমে কোথায় যাবে? এই কোরের মধ্যে ঢুকবে না, প্রথমে যাবে হচ্ছে তোমার ক্যাশের মধ্যে যাবে। ধরে নাও ক্যাশের মধ্যে এটা গেল, ধরে নাও x=7 চলে গেল। তো এই যে রিকোয়েস্টটা ফেলেছিল যে আমার দরকার এর ভ্যালু, তবেই তো মেন মেমোরি থেকে গিয়ে এখানে বসছে তার ক্যাশের মধ্যে। এবার বসার পর তোমাকে স্টেটটা মেনশন করতে হচ্ছে। স্টেট আমি বলেছিলাম যে MESI প্রোটোকলে পড়েছিলাম মডিফাই, এক্সক্লুসিভ, শেয়ার এবং ইনভ্যালিড। তো অবভিয়াসলি দেখো মেন মেমোরির ভ্যালু আর যখন বলেছিলাম ক্যাশের ভ্যালু সেম হলে আমরা কি স্টেট রাখি? এক্সক্লুসিভ স্টেটে রয়েছে। এবার সেই হিসাবে অন্য যা প্রসেসর গুলো রয়েছে তারা কিন্তু দেখলো, ও ভাই ও কিন্তু রিড রিকোয়েস্ট করেছে, তার মানে ওটাকে ওরাও কিন্তু দেখতে পেলো যে রিড করেছে, ওর কাছে এসে বসেছে, এগুলো সব কিন্তু খবর আছে। এটা কোর 1 এর কাছেও খবর রয়েছে যে ভাই কোর 3 একে নিয়ে গেছে, কোর 2 এর কাছেও আছে এবং কোর 4 এর কাছেও আছে। পরবর্তীকালে যদি কোনো রাইট করে তখন সেটা তারা ইনভ্যালিড করতে পারবে। আমি এটা এক্সাম্পলের থ্রুতে পুরো জিনিসটা বোঝাবো, চিন্তার বিষয় নেই, কিন্তু আলটিমেটলি এই 4টে স্টেপ কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে আগের লেকচার থেকে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। তো সেই এক্সাম্পলটাকে কন্টিনিউ করার জন্য এখানে একটা আইডিয়া আমরা নেবো, এটা মুছে দিলাম এখানে, জাস্ট ধরে নাও এবার আমরা পুরো স্নুপি বাস প্রোটোকলের যে প্রোটোকলটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। ধরে নাও তোমাদের কাছে মেন মেমোরিতে এর ভ্যালু 7 রয়েছে। এবার ধরে নাও যেটা একদম প্রথম থেকে শুরু করি যে কোর 1, বাদ বাকি লেখাগুলো মুছে দিচ্ছি আমি। তো কোর 1 ধরে নাও আমার চাইলো যে ভাই এর ভ্যালুটা আমার কিন্তু এখন দরকার, আমি এটা নিয়ে কাজ করব। তাহলে কি হবে? তো প্রথমত এটা সবাই এই রিকোয়েস্টটা যখনই সে বাসে সেন্ড করলো যে ভ্যালু চাই, সবগুলো আদার্স কোর দেখলো এর এখন এই কোর 1 এর এখন এর ভ্যালু x=7টা তার দরকার। যেহেতু কারোর কাছে নেই তাহলে এটা মেন মেমোরি থেকে কি হবে, আস্তে আস্তে তোমার কোরের মধ্যে বাস দিয়ে চলে গেল। ভালো কথা, তাহলে a= চলে আসলে এর ভ্যালু এখানে। এটা কোন স্টেটে বসবে? যদি আগের আমরা MSI প্রোটোকল দেখে আসি তো সেখান থেকে বুঝতে পারবো যে এর ভ্যালু এখন কি আছে, আমার কিন্তু এখন এখানে 7ই রয়েছে। খুব ভালো কথা। তো সেই সূত্রে স্টেটটা কি থাকবে? প্রথমে সবসময় বলি ক্যাশে যখনই কোনো রকম কোনো ব্লক ঢোকে তার একটা স্টেট আমরা ডিফাইন করি, যেটা MESI মডিফাই, এক্সক্লুসিভ, শেয়ার বা ইনভ্যালিড। তো সেই সূত্রে গেলে তোমরা ভেবে দেখো আমাদের মডিফাই কি বলেছিল আর এক্সক্লুসিভ কি বলেছিল। এক্সক্লুসিভ বলতে যখন তোমার কাছে ডাইরেক্টলি কোনো ডেটা তোমার কাছে এখান থেকে এসে বসলো, রিড করলাম আমি, এটা ধরো মেমোরিতেও রয়েছে, এতেও রয়েছে, এখানে রাইট পারমিশন রয়েছে। তো এখন যেহেতু এখানে রাইট কিছু করিনি, সিম্পল ধরে না কোনো কিছু রাইট তো করিনি, আমরা সিম্পল কি করেছি, রিড করেছি। তো তোমরা এটাকে এক্সক্লুসিভ মোডেও রাখতে পারো, যেহেতু মেমোরির ভ্যালু আর এর ভ্যালু সেম আছে, তোমরা শেয়ারে রাখতে পারো। তো আমি এখানে শেয়ারটাই রাখলাম, যেহেতু আমি কোনো রাইট করার মতো ইন্টেনশন নেই আমার কাছে। এক্সক্লুসিভে রাইট পাওয়ারটা থাকে, মডিফাইতেও আমাদের কিন্তু রাইট পাওয়ার রয়েছে। মডিফাই স্টেটটা যাই যখন এক্সক্লুসিভকে এখন রাইট করা হয় আমি ধরলাম। তোমরা চাইলে যেহেতু আমরা MSI প্রোটোকল থেকে যেহেতু পড়ে এসেছি, তোমরা এখানে আমরা এক্সক্লুসিভও রাখো, কোনো অসুবিধা নেই, ওটাই রাখো। ভালো কথা। তো হয়ে গেল, আমি কিন্তু আমার এটা ছিল, আমি ওটা পেয়ে গেলাম। এই হচ্ছে বেসিক প্রথম আইডিয়া। এইবার ধরে নাও দ্বিতীয় গল্পতে আমি চলে আসি, যেখানে আমাদের সেই মোমেন্ট অফ টাইমে ধরে নাও কোর 3 ভাই এর ভ্যালু দরকার রয়েছে। তো সেই সূত্রে গেলে ও যেই যখনই রিকোয়েস্টটা পাঠাবে তখন কোর 1 দেখলো, কোর 2 ও দেখলো, কোর 4 ও দেখলো, তো ভাই ওর দরকার। তো কোর 1 এর কাছে কিন্তু এর ভ্যালু অ্যাভেলেবেল রয়েছে, বা যেহেতু কোনোভাবে এটাকে চেঞ্জ করেনি, একই ব্যাপার, সেই জন্য ও আর পাঠাবে না, ও কিন্তু মেন মেমোরি থেকেই কিন্তু এইভাবে চলে গেল। তাহলে এখানেও আমার a=7 চলে আসলো। যেই আমার দেখো মাল্টিপল করে আমাদের ভ্যালুটা সেম ভ্যালু রয়েছে, তখনই কিন্তু সবাই কি করবে, তার যে স্টেটটাকে কিন্তু C1 চেঞ্জ করবে, কারণ আগে কিন্তু C1 এর কাছেই শুধু ছিল, তাই জন্য এটা এক্সক্লুসিভ ছিল। এখন এটা C3 কাছে চলে, তাহলে এটা শেয়ারে আমরা চলে যাবে, এও শেয়ার পাবে, এও শেয়ার পাবে। কেন শেয়ার পেলো? কেন আমি বলে দিয়েছিলাম না, যদি মাল্টিপল কোরের কাছে যদি সেম ভ্যালু থাকে = দ্য মেন মেমোরির কাছেও থাকে, তখন সেটাকে শেয়ার স্টেটে আমরা আইডেন্টিফাই করি। অলরেডি আমরা আগের লেকচারে কথাটা কিন্তু
বলে ফেলেছি। এইবার ধরে নাও কথাটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট কথা, এইবার ধরে নাও কোর ওয়ান, এই কোর ওয়ান এবার একটা গল্প ভাবলো ভাই আমি এখানে একটু ভ্যালুটা চেঞ্জ করবো। তাহলে যে আমাদের কোর ওয়ান ধরে নাও, কোর ওয়ান কি বলছে যে আমি যে এর ভ্যালুটাকে আমরা 1 বাড়াবো। তো জি 1 বাড়ানো মানে হচ্ছে এর ভ্যালু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। ও বাড়াবো বললো, বাড়াবো যখনই বললো সঙ্গে সঙ্গে কি হবে, ও তো বাড়ালো সঙ্গে সঙ্গে এই রিকোয়েস্টটা কিন্তু সব ও বাসে ফেলে দিত যে আমি কিন্তু আপডেট করেছি। যেই আপডেট করলো এ, তখন কিন্তু এর স্টেটটা কি হয়ে যাবে, শেয়ারে ছিল, তো শেয়ার থেকে আমাদের মডিফাই চলে গেল। ভালো কথা, মডিফাই চলে গেল। অবভিয়াসলি তুমি চেঞ্জ করছো, মেন মেমোরি ভ্যালু আলাদা, মেন মেমোরিতে যে ভ্যালুটা রয়েছে আর নিজের কাছে ভ্যালুটা কিন্তু আলাদা রয়েছে বলে এটাকে মডিফাই করে নিলাম। এবং এই যে রিকোয়েস্টটা পেলো, এই যে রিকোয়েস্টটা যখনই সঙ্গে সঙ্গে পেলো, তখনই আমাদের এমএসআই এর দুটো ভেরিয়েন্ট কাজ করে। কি বললাম, এমএসআই দুটো ভেরিয়েন্ট যখনই এই মডিফাইটা করলো, এই অবধি তো পুরো ক্লিয়ার। তো মডিফাই করা মানে এটুকু বুঝি ভাই এই কিন্তু আমাকে ইনভ্যালিড করে দেবে, কিন্তু গল্পটা একটা বড় কথা আছে এখান থেকে। আমাদের দুটো আমরা ভেরিয়েন্ট দেখবো, তাহলে আমি দেখিয়ে দিই তোমাদের। এই যে দুটো ভেরিয়েন্ট, একটাকে বলা হচ্ছে রাইট ইনভ্যালিড আর একটা হচ্ছে রাইট আপডেট। এই দুটো কথা জেনে আমরা আমরা ছবিটাই যাবো, খুব ইম্পর্টেন্ট। টু মেন প্রোটোকলের ভেরিয়েন্ট রয়েছে। রাইট ইনভ্যালিড কি করে, when a processor write it tell the other cache to invalidate copy। কি বললাম, ক্লিয়ার হয়েছে? যখনই কোনো প্রসেসর, তার কোনো প্রসেসর বলতে পারো, কোর বলতে পারো, তার যে ক্যাশে যখনই ভ্যালুটা আপডেট করে, সঙ্গে সঙ্গে বাসের মধ্যে এই রিকোয়েস্টটা পাঠিয়ে সবাইকে বলে দেয় ভাই তোমাদের কাছে যদি এই ব্লকের কপি থাকে তোমরা তাকে ওটাকে ইনভ্যালিডেট করে দাও। কি বললাম, ক্লিয়ার হয়েছে? অনলি ওয়ান ক্যাশ উইল হ্যাভ আ ভ্যালিড কপি আফটার রাইট, মানে এই রাইটের পর যে রাইট করে তার কাছেই কিন্তু ভ্যালিড কপি আছে, আর তোমরা বাকিগুলো ভাই তোমরা কিন্তু ইনভ্যালিডেট করে দাও। এটা কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেয়। এটা হচ্ছে রাইট ইনভ্যালিডেটের গল্প। রাইট ইনভ্যালিডেটের মধ্যে কিন্তু দুটো ইন্টারনাল ভেরিয়েন্ট রয়েছে, একটাকে বলে রাইট থ্রু বলতে পারো, আরেকটাকে বলতে পারো রাইট ব্যাক। তাহলে এখান থেকে দুটো সিনারিও তোমরা ভাবছো, রাইট ইনভ্যালিডেট রাইট থ্রু হতে পারে, বা রাইট ইনভ্যালিডেট রাইট ব্যাক হতে পারে। রাইট ইনভ্যালিডেট রাইট থ্রু মানে কি, সঙ্গে সঙ্গে মেন মেমোরিকে চেঞ্জ করে দাও। রাইট থ্রু মানে হচ্ছে আমি যখন ধরে নাও যেটা আমি গল্পটা বললাম ওখানে যাবো, ওটা গিয়ে বোঝাবো, জাস্ট কথাগুলো বলে দিচ্ছি, ওখানে গিয়ে ভালো করে বোঝাবো। যদি রাইট থ্রু হতো, রাইট ইনভ্যালিডেট রাইট থ্রুকে আমি এই টার্মটা দিয়ে ডিনোট করবো, বলে দিলাম WIWT, ঠিক আছে? আর রাইট ব্যাককে কিভাবে ডিনোট করবো, রাইট ইনভ্যালিডেট রাইট ব্যাক, WIWB। তো রাইট থ্রু বলে ভাই সঙ্গে সঙ্গে ভাই তুমি যে চেঞ্জটা করেছো, যে কোডটা তার নিজের ক্যাশ ব্লকে চেঞ্জ করেছে, সঙ্গে সঙ্গে মেন মেমোরিকেও আপডেট করে দাও। এটা হচ্ছে এই প্রোটোকলের ভেরিয়েন্টটা বলে। আর রাইট ব্যাক কি বলছে, পরের নেক্সট ক্যাশ যখন রিপ্লেসমেন্ট হবে তখন করো, এখন করুন। এই হচ্ছে বেসিক গল্প। সেম রাইট আপডেট কি করছে, when a processor write it broadcast the new value to all the cache that hold the data। মানে যখন ধরে নাও আমি একটা অ্যাজ আ কোড আমি বোঝাচ্ছি, আমার কাছে একটা নিজস্ব ক্যাশ রয়েছে, আমি ওটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আদার্সকে বললাম যে ভাই আমি চেঞ্জ করেছি, এটা তার নতুন ভ্যালু, তোমরা আপডেট করে নাও। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ইনভ্যালিডেট কি করতো, ও কিন্তু তোমার কপিটা দিত না, ও কিন্তু বলে দিত ভাই আমি চেঞ্জ করেছি, কি করেছি চেঞ্জ সেটা কিন্তু বলতো না, সঙ্গে সঙ্গে আমরা সবাই ইনভ্যালিডেট করে দিতাম। আদার্স যারা ছিল তারা ইনভ্যালিডেট করতো, কিন্তু রাইট আপডেটে তা হচ্ছে না। রাইট আপডেট তো বলছেই ভাই আমি চেঞ্জ করেছি, এবং আমি তোমাকে আপডেটেড কপিটাও তোমাকে দিয়ে দিচ্ছি, ভাই তুমি ওটাকে চেঞ্জ করে নাও। যাদের কাছে আছে এই ব্লকটা তারা এই আপডেটেড ভ্যালুটাই রাখো, পুরোনো ভ্যালুটাকে কিন্তু কোনোভাবে রেখো না। এই হচ্ছে বেসিক আইডিয়া। অল ক্যাশ আপডেট দেওয়ার কপি, সঙ্গে সঙ্গে এটা পাওয়ার পর যাদের কাছে এই ব্লকটা ছিল তারা তাদের ভ্যালুগুলোকে আপডেট কোনো রকম ভাবে করে নেবে। এরও দুটো ভেরিয়েন্ট রয়েছে, সেম গল্প। রাইট আপডেটের একটা রয়েছে, রাইট থ্রু ভেরিয়েন্ট রয়েছে, বা তোমার রাইট ব্যাক ভেরিয়েন্ট রয়েছে, মানে একই গল্প, সেম গল্পটা কিন্তু আলাদা না। তো সেখানে আমি যখন এটাকে বোঝাবো, WU রাইট আপডেট, রাইট থ্রু WUWT দিয়ে বলবো আমরা এক্সাম্পলে যখন দেবো, আর WUWB একই গল্প। দেখো গল্পটা রাইট থ্রুতে কি করে, ইমিডিয়েটলি তোমার মেমোরি চেঞ্জ হবে, আর রাইট ব্যাক মানে পরের যখন ক্যাশ রিপ্লেসমেন্ট হবে তখন চেঞ্জ হবে। সবসময় এই দুটোকে মাথায় রাখবে, এটাকে আমরা বলে দিলাম। এই যে পোর্শনটা যদি তোমরা বুঝে যাও, ছবিটা এবার তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এমন জায়গায় ছিলাম যেখানে আমাদের কোর 1 ছবিটা যেখানে ছেড়েছিলাম আপডেট করলো। এবার ধরে নাও, এবার আমি ভেরিয়েন্ট গুলো বোঝাচ্ছি। রাইট ইনভ্যালিডেট রাইট থ্রু, আমি এই গল্পটা বুঝি। তাহলে এই গল্পটায় কি বলে, রাইট ইনভ্যালিডেট কথাটার মানেও সঙ্গে সঙ্গে কোর 1 একটা ইনভ্যালিডেট সিগন্যাল পাঠালো, পাঠিয়ে কি করলো, আদার্স কোড গুলোকে বলে দিল ভাই আমি চেঞ্জ করেছি, তোমরা কি নিজের কপিটাকে ইনভ্যালিডেট করে নাও। ক্লিয়ার হয়েছে? তাহলে এ কিন্তু আর শেয়ারে থাকবে না, মানে কোর 3 কিন্তু আর শেয়ারে থাকবে না, এটা এখন ইনভ্যালিডেট স্টেটে চলে গেছে। যেহেতু রাইট থ্রু কাজ করছি, রাইট থ্রু মানে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মেন মেমোরির ভ্যালুও কিন্তু আপডেট হয়ে যাবে। এই হচ্ছে ভেরিয়েন্টটা, বুঝে গেলাম? আর সেম যদি আমরা এই ভেরিয়েন্টটা ব্যবহার না করতাম, তাহলে আমরা
করতাম রাইট ইনভ্যালিডেট রাইট ব্যাক। তো রাইট ব্যাকে কি হতো, সে তো সেম ইনভ্যালিডেট মানে তো করতোই, যে আমাদের আদার যে কোডটা রয়েছে আমাদের ধরে নাও কোড 3 কাছে ছিল, তো সেটা তো এই ভ্যালুটাকে তো ইনভ্যালিডেট করবে। কিন্তু রাইট ব্যাক মানে সঙ্গে সঙ্গে কিন্তু মেমোরি চেঞ্জ হবে না, মেমোরি তখন ইমিডিয়েটলি যা ছিল তাই রয়েছে, পরের ক্যাশ রিপ্লেসমেন্টে হবে, এখন হচ্ছে না, পরে যখন ক্যাশ যখন চেঞ্জ হবে পরে করব, এখন করব না। তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যদি এইটা ব্যবহার করতাম রাইট আপডেট রাইট থ্রু, রাইট আপডেটে কি হতো, যখন ধরে নাও আমাদের গল্প সেম, কোর 1 যখন চেঞ্জ করলো ভ্যালুটাকে, এর ভ্যালুটাকে 8 করলো, তখন সে সবাইকে বললো ভাই আমি 8 করে দিব, চেঞ্জ করেছি, এবং চেঞ্জের ভ্যালুটাও সবাইকে বলে দিল। সঙ্গে সঙ্গে কি হবে, যে কোড এ ছিল সে কিন্তু ওটাকে চেঞ্জ করে কিন্তু 8 করে নেবে, ঠিক আছে। যে কোড 3 তার যে লোকাল ক্যাশের মধ্যে সেই ভ্যালু চেঞ্জ করে দেবে, আপডেটের ভ্যালুটা রেখে দেবে, এবং সবাই কিন্তু তখন মডিফাই স্টেটে না, সবাই কিন্তু তখন শেয়ার স্টেটে চলে গেল। এখানে কিন্তু কোনোভাবে ইনভ্যালিড স্টেট আসবেই না, কারণ তুমি ইমিডিয়েটলি তোমাকে ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে না, তো ইনভ্যালিড স্টেট আসার কোনো জায়গায় নেই, ঠিক কিনা। এই হচ্ছে ব্যাপার। তাহলে গল্পটা এবার রাইট থ্রু যেহেতু বলা হয়েছে, তারপর রাইট থ্রু মানে কি হয়, সঙ্গে সঙ্গে মেমোরি ভ্যালুটাও কিন্তু আমরা কিন্তু এখানে 8 করে দেবো, ব্যাস এই ব্যাপার। কিন্তু রাইট ব্যাকে যদি করতাম আপডেট রাইট আপডেট রাইট ব্যাক, সেখানে শুধু এই মেমোরিটাকে তখন চেঞ্জ করা হতো না, পরের ক্যাশ রিপ্লেসমেন্টে চেঞ্জ করা হবে, বাকি যা ছিল সব সেম থাকবে। দুটো ভেরিয়েন্ট পড়লে স্নুপি বাস প্রোটোকলের, রাইট ইনভ্যালিডেট মানে জাস্ট বলা হবে যে ভাই আমি চেঞ্জ করেছি, তোমরা এটাকে ইনভ্যালিড করে নাও, কপি দেওয়া হবে না, অরিজিনাল কপি আপডেট কপি তোমাকে দেওয়া হবে না, জাস্ট বলে দেওয়া হবে যে ভাই আমি চেঞ্জ করেছি, তোমরা এটাকে ইনভ্যালিডেট করো, ঠিক আছে। আর রাইট আপডেটে কি করা হচ্ছে, সেম জিনিসটাই বলা হচ্ছে যে ভাই আমি চেঞ্জ করেছি, কিন্তু তাকে কিন্তু তার কপিটাও প্রোভাইড করা হচ্ছে, যাতে সবাই তার নিজস্ব লোকাল জায়গায় ওটাকে চেঞ্জ করে নেয়, মানে আপডেট করে নেয়। আদার্স ক্যাশ যারা রয়েছে, ক্যাশ মেমোরি যারা রয়েছে, তাদের সেই ব্লকটা, তাদের যে ইন্টারনালি যেটা রয়েছে ভ্যালুটাকে আপডেট করে নেয়। এই হচ্ছে বেসিক আমাদের বলতে পারো স্নুপি বাস প্রোটোকল কিন্তু এইভাবে কাজ করে। পরীক্ষা আসলে ছবিটা দিয়ে এঁকে বোঝাতে পারো বা ডাইরেক্ট লিখে দিলেও কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আইডিয়াটা। এবার বেসিক তার কিছু থিওরি দেখে নেবো, কেন দরকার সে তো মোটামুটি বুঝতেই পারছো। যেখানে প্রত্যেকটা সিপিইউ যাদের নিজস্ব পার্সোনাল ক্যাশ থাকে, ইফ টু ক্যাশ স্টোর দ্য সেম মেমোরি ব্লক অ্যান্ড ওয়ান মডিফাই ইট, যেটা বললাম দুটো ক্যাশের মধ্যে আমরা সেম মেমোরি ব্লক রয়েছে, একজন মডিফাই করলে তখন কি হতে পারে, দ্য আদার ক্যাশ শুড এন্ড আপ উইথ আউটডেটেড ডেটা। তাহলে অন্য কাছে তো ইনভ্যালিড কপি বা আউটডেটেড রয়েছে, এটার জন্য এখান থেকে আমাদের সেই ক্যাশ কোহেন্স প্রোটোকলগুলোকে স্নুপি ইউজ করে আমরা রিসেন্ট ডেটাটাকেই আমরা সব ক্যাশের মধ্যে প্রোভাইড করে রেখে দিই। তাহলে এটা বলতে পারো ওয়াই নিডেড, হাউ ইটস ওয়ার্ক তো মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। তাও এটা এখানে বেসিক ইন্ট্রোডাকশন বলতে পারো রয়েছে এখানে। ইচ ক্যাশ কন্ট্রোলার ওয়াজ দ্য বাস ফর ট্রানজাকশন হোয়াট কুড এফেক্ট দ্য ডেটা ইট হোল্ড। তাহলে আমরা বললাম যে ক্যাশ কন্ট্রোলাররা দেখতে পারে, একটা স্নুপি কন্ট্রোলার রয়েছে যে দেখে যে বাসের মধ্যে কি কথোপকথন চলছে, ক্যাশের মধ্যে রাখো ভাই, করে রাখো যেখানে কিছু একটা জায়গায় রয়েছে। when a CPU পারফর্ম রিড অর রাইট ইট, মানে ধরো কোনো সিপিইউ রিড অর রাইট করতে চেয়েছে, সেখান থেকে কি হবে, যে ব্রডকাস্ট রিকোয়েস্ট যাবে সব বাসের কাছে, এই ব্রডকাস্ট রিকোয়েস্ট বাসের মধ্যে গেল, বাসের কাছে না বাসের মধ্যে গেল। আদার ক্যাশ গুলো কি করলো, স্নুপ করছে। বললাম যে স্নুপি কন্ট্রোলার রয়েছে, সে দেখছে ও ভাই ওখানে কি এটা এসছে, এরকম ব্যাপার, ব্যাস সে দেখলো। ইফ আ স্নুপিং ক্যাশ হ্যাজ দ্য কপি অফ দ্য ডেটা বিন অ্যাক্সেস, তো যে স্নুপিং ক্যাশ মানে যারা সবাই দেখছে ভাই বাসের মধ্যে কি ডেটা এসছে বা কি রিকোয়েস্ট এসছে বা কি কথোপকথন চলছে, তার কাছে যদি সেই ক্যাশের ব্লক, যে ক্যাশের ব্লকের ব্যাপারে কথা চলছে, সেই ক্যাশের ব্লকটা যদি তার কাছে থাকে, তাহলে তারা এই জিনিসগুলো করতে পারে, হয় তাকে ইনভ্যালিড করবে, আপডেট করবে বা শেয়ার করবে, এই জিনিসগুলো করবে ডিপেন্ড আপন দ্য কোন ভেরিয়েন্ট তুমি ইউজ করছো, রাইট ইনভ্যালিড করছো কি রাইট আপডেট করছো, সেটা ডিপেন্ড করে সেটা করে নেবে, ও দেখে নেবে। তাই তো বোঝালাম যে প্রত্যেকটা ক্যাশ কিন্তু এই বাসের মধ্যে চোখ দিয়ে দেখে যে কি কাজ হচ্ছে, কোন ব্লকের ব্যাপারে কথা বলছে, এই ব্লকটা আমার কাছে আছে কিনা, থাকলে তাহলে আমি সেই হিসাবে ওটা কাজটা করবো, আর না থাকলে তো দরকার নেই। যে তুমি যে ছবিতে দেখলে, তোমরা দেখলে এখানে কিন্তু কোর 2 আর কোর 3 কিন্তু কোথাও পার্টিসিপেটই করেনি, কোর 3 কাছে কোনো কিছু ছিল না বলে কোর 3 কিছুই করেনি তার কন্ট্রোলার, এবং কোর 4ও কিছু করেনি। আলটিমেটলি কারা কারা করেছে, কোর 1 আর কোর 3 করে, তাই তো, কোর 1 করলো আর কোর 3 করলো। তো কোর 2 কোর 4 এর কাছে ছিল না বলে তারা ঢোকে, যাদের কাছে থাকবে তারা দেখবে, যাদের কাছে জিনিসটা নেই তারা কেন ওটা নিয়ে মাথা ব্যথা করবে। গল্পটা এটা নেই। আমাদের আশেপাশে অনেক কথা হয়, যদি আমার ব্যাপারে কথা হয় তাহলেই কিন্তু আমি কান দিয়ে শুনবো, তাই তো, আর আমার ব্যাপারে কথা না হলে কিন্তু আমি শুনবো না। ব্যাপারটা এরকমই গল্প। তো নেক্সট কনসেপ্ট আছে ইউজ উইথ এমএসআই প্রোটোকল। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা এটা এমএসআই প্রোটোকলের সাহায্যে ইউজ করি, যেখানে এমএসআই প্রোটোকল যেটা বলেছিলাম 4টে স্টেট আছে, মডিফাই, এক্সক্লুসিভ, শেয়ার, ইনভ্যালিড। তার এটা এক্ষুনি বুঝবে তোমরা, যদিও বা আমরা যখনই যা করবো এমএসআই দিয়েই করবো। ইচ ক্লাস ব্লক ট্রানজিশন বিটুইন দি স্টেট বেসড অন ইটস ওন অ্যাকশন অ্যান্ড অবজার্ভ বাস অ্যাক্টিভিটি, মানে আমরা এইভাবেই গল্পটা চেঞ্জ করবো। এই অ্যাকশনস গুলো কি অ্যাকশনস পারফর্ম করবো সেটা আমরা আগে দেখবো, বাসের মধ্যে কি অ্যাক্টিভিটিস হচ্ছে, মানে কে কি বলছে কে না বলছে, এটা দেখে কিন্তু আমরা করবো। ডাউন সাইড কি বলতে পারো, হাই বাস ট্রাফিক ক্যান লিমিট স্কেলেবিলিটি, নট আইডিয়াল ফর দ্য
লার্জ সিস্টেম। তো এই যে বাসে যে ট্রাফিকটা অনেক বেড়ে যাচ্ছে, তো স্কেলেবল করা যাবে না, যে এত কিছু বাসের মধ্যে অ্যাকশন পারফর্ম হচ্ছে না, বাসটা তো ব্যবহার হচ্ছে অ্যাকশনের জন্য, তো অবভিয়াসলি এটা খুব একটা ভালো না। আইডিয়াল লার্জ সিস্টেমের জন্য তো খুব বাজে, যেখানে অনেকগুলো কোর থাকবে তখন কিন্তু এটা আরোই ভালো না, এই গল্পটা বলছে। এবার এর আমাদের ডাউন সাইডটা জাস্ট বোঝার জন্য বললাম, জাস্ট আমাদের কিন্তু এটা এক্সাম পয়েন্ট অফ ভিউর জন্য কিন্তু এই প্রোটোকলটা খুব ইম্পর্টেন্ট বলেই আমরা দেখছি ডাউন সাইড যাই থাকুক না কেন। এক্সাম্পল সিনারিও এখানে কি আছে, ধরে নাও একটা কোরে এক্স এর ভ্যালু, যেটা আমি গল্পটা যা আমি বুঝিয়েছি তাই এখানে লেখা আছে, এক্স এর ভ্যালু রিড করতে আছে মেমোরি থেকে, আর কোর বিও কিন্তু তোমার সেখানে এক্স এর ভ্যালু রিড করতে আছে পুরো মেমোরি থেকে। আমি রিড করলো, এটা মেমোরি থেকেই পাবে আলটিমেটলি। দেখো আমি সেটাই বলেছিলাম, দেখো প্রথমবার যখন আমরা এর ভ্যালুটা রিড করেছিলাম দুটোই কিন্তু মেমোরি থেকেই গেছে। আর যখন ধরো না কোরে যদি রাইট করতে হয় তাহলে কি হবে, তাহলে রাইট ইনভ্যালিড যদি আমরা প্রোটোকল ব্যবহার করি তাহলে কি কোরে যখনই রাইট করবো ব্রডকাস্ট করে দেবে ইনভ্যালিডেড এক্স, তাহলে আদার যারা কোরের কাছে যে কপিগুলো রয়েছে তারা সবাই কিন্তু এটা ইনভ্যালিড করে দেবে। আর নেক্সট টাইম যখন আবার যখন কোর বি দরকার থাকবে তখন সেটা ফ্রেশ কপি কিন্তু মেমোরি থেকে কিন্তু আবার ফেচ করতে হবে। তো এইভাবেই কাজ করে, যেটা মোটামুটি আমরা বুঝে গেছি এক্সাম্পল দেখে। বেনিফিট কি যদি বলা যায় ক্যাশ কোয়েন্সে, এটা হচ্ছে প্রিভেন্ট ডেটা ইনকনসিস্টেন্সি, এনেবল সেফ প্যারালাল এক্সিকিউশন, এসেনশিয়াল ফর মাল্টিকোর পারফরমেন্স। তাহলে আলটিমেটলি আমাদের ডেটা ইনকনসিস্টেন্ট হবে না, সব জায়গায় একই ডেটা থাকবে, এক কথা। দ্বিতীয়ত তো আমাদের প্যারালাল এক্সিকিউশন তোমরা করতে পারো এখান থেকে দিয়ে, যেখানে এসেনশিয়াল মাল্টিকোর পারফরমেন্সটা খুবই ভালোভাবে থাকে। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া দিলাম টুপি বাস প্রোটোকল, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।